সূর্য পূর্ব আকাশে উদিত হচ্ছে। রাতের সকল আধারের অবসান ঘটিয়ে আগমন হচ্ছে স্নিগ্ধ এক সকলের। স্নিগ্ধতায় পরিপূর্ণ নতুন দিন। সকালের প্রথম প্রহরের কিরণ আখিদয়ের ওপর পড়লে ঘুম ছুটে গেল। চোখ কষলে উঠে বসলাম। কাল ইভান ভাইয়ের ওপর রাগ করে রাতে না খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম, তাই সকাল সকালই ঘুম ভেঙে গেল। উঠে ফ্রেশ হতে চলে গেলাম। বেরিয়ে হাঁটা দিলাম ব্যালকনির দিকে। ব্যালকনি থেকে বাগানের আবছা আবছা দেখা যাচ্ছে। পুরো ব্যালকনি জুড়ে ডালিয়া, নয়নতারা, গোলাপ ফুটে আছে। আমার ভালোবাসার ফুল গাছগুলো বাগানে গাঁদা ফুল গাছে ফুটে উঠেছে। এক ঝাঁক হলুদ রঙা গাঁদা ফুল ছেয়ে আছে বাগানের এক পাশটায়। তারই পাশে গাঢ় গোলাপি রঙা গোলাপ ফুটে আছে। ফুলগুলোর দিকে তাকাতে মনে হচ্ছে ওরা হাত বাড়িয়ে আমায় ডাকছে, আলতো হাতে ওদের ছুঁয়ে দেওয়ার জন্য। মনের মাঝে লোভ জাগছে, তাই দেরি না করে বেরিয়ে পড়লাম। সময়টা ডিসেম্বরের শুরুর দিকে হয়। সকাল সকাল কুয়াশা ঢেকে আছে চারপাশ। শীত অনুভব হলে গায়ে কিছু জড়ানোর প্রয়োজন বোধ করলাম না। গায়ে সুন্দর করে ওড়না পেঁচিয়ে বেরিয়ে পড়লাম। বাগানে পা রাখতে নজর পড়ল শিশিরের ভেজা ঘাসগুলোর দিকে। শিশির বিন্দুগুলো যেন বিছিয়ে আছে ঘাসের উপরে। পায়ের জুতা খুলে খালি পায়ে হাঁটা শুরু করলাম। বিন্দু বিন্দু শিশির পায়ে লাগতেই ঠান্ডা শিহরে উঠছে শরীর। শরীর শিরশির করছে, কিন্তু অনুভূতিটা সুন্দর। গায়ের শীতল পোশাকটা না থাকায় ঠান্ডা অনুভব হচ্ছে, কিন্তু সেই সব অনুভূতি ফিকে করে দিয়ে এগিয়ে গেলাম গোলাপ ফুলগুলোর পানে। গোলাপ ফুলের ওপর শিশির পড়ে গিয়েছে। শিশিরে আবৃত গোলাপ আরও বেশি সুন্দর লাগছে। টোকা দিতেই শিশির বিন্দুগুলো ঝরঝর করে পড়ে গেল। বিষয়টা আমার কাছে মজাদার মনে হলো। একে একে সবগুলো ফুল থেকে শিশির ফেলতে লাগলাম আর খিলখিল করে হাসছি। হাসির ঝলকে দুলছে তনুমন। পশ্চিমা দিকে খোলা ব্যালকনিতে দাঁড়িয়ে কেউ একজন তীক্ষ্ণ চোখে আমার সকল কর্মকাণ্ড দেখছে। এই মুহূর্তে যেন আমার উপর থেকে তার নজর সরছে না, যেন সে ধ্যানে বসেছে। আমার পাগলামি দেখে মানুষটা হেসে দিল। মানুষটা বোধহয় আগে ভেবে নিয়েছিল আমি এমন কিছু করব। আমার বাচ্চামি স্বভাব যে তার বড্ড প্রিয়। মানুষটা আমার আড়ালে আবডালে লুকিয়ে আমায় দেখে, শুধু দেখে না, নিশ্চুপ আমার সত্তা থেকে চুরি করে নিয়ে যায়, তাও আমার অগোচরে। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার, তাই না? একটা দিন মানুষটাকে খুব করে ধরে ফেলব, এতপর তাকে শাস্তি দেব, কঠোর শাস্তি। আমায় লুকিয়ে রাখা, আমার অগোচরে আমার সত্তা, অস্তিত্ব বিরাজ করা, আমায় নিয়ে কল্পনা সাজানো, সব কিছুর জন্য শাস্তি দেওয়া হবে। মুগ্ধ চোখে চাতক পাখি নেয় দৃষ্টি তার। পুরো পৃথিবীর সকল মুগ্ধতা যেন তার চোখে বিরাজ করছে। মানুষটা আমার কর্মকাণ্ড দেখে মাথা চুলকে হাসতে হাসতে বলে উঠল, পাগলি, আমার পাগলি। ঝুঁকে ফুল থেকে শিশির ছড়াচ্ছি আর একা একাই হাসছি। আমায় এভাবে হাসতে দেখে কেউ নিঃসন্দেহে পাগল বলবে, কিন্তু আমি এমনই। সব কিছু ফুলের শিশির ঝরানো শেষ হলে সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। মাথায় হাত যে ঠেকলো কারো প্রশস্ত বুকে। জিম করা শক্তপোক্ত বুক হয়, তার বদল মনে হলো আমি ব্যথা পেলাম। মাথা ডলতে ডলতে তৈক্ষিত মেজাজে বলে নিলাম, চোখে দেখেন না? কথা থেমে গেল। আমার সামনে আদ্র ভাই দাঁড়িয়ে আছে, এক ভুরু উঁচু করে সূক্ষ্ম নজরে তাকিয়ে আছে। আমি মাথা ডলছি। চোখে দেখেন না? খাম্বার মতো সামনে এসে দাঁড়িয়ে আছেন কেন? বডি না যেন লোহা, তোমার যেন আমি ব্যথা পেলাম। আমার বডি লোহার মতো না, তুই শুটকি, তাই ব্যথা পেয়েছিস। খেয়ে দিয়ে গুলুমুলু হ, তাহলে আর ব্যথা লাগবে না। এই মোটেও আমার শুটকি বলবে না। বাহ, আমি পারফেক্ট আছি। পারফেক্ট? হ্যাঁ হ্যাঁ, হাসালি। ফু দিলেই উড়ে যাওয়ার জোগাড়, সে আবার পারফেক্ট। তোমার সাথে তর্ক করা বেকার। মুখ ভেঙচি কেটে সামনে এগিয়ে যেতে নিলাম। চুল টান লাগলো। চট করে পিছনে ঘুরে তাকালাম। দেখলাম বজ্জাত আদ্র সাহেব হাতের মুঠো আমার সাদের চুলগুলো। কি হয়েছে? চুল ধরছো কেন? ব্যথা পাচ্ছি তো। নিজেকে কি ইন্ডিয়ার নায়িকা ভাবিস? না। কেন? না ভাবলে শীতের পোশাক কই? কথাটা বলতে বলতে আদ্র ভাই নিজের পরনের জ্যাকেটটা আমার গায়ে জড়িয়ে দিলেন। শীত লাগছিল না, তাই পরিনি। তাই?
হ্যাঁ, তাহলে কাঁপছিলি কেন? কাঁপছিলাম কই, ওটা তোমার চোখের ভুল। এই জন্য বলে মেয়ে মানুষ আর কিছু পারুক আর না পারুক, কথা পেঁচাতে ভালোই পারে। তোমরা ছেলেরা কথা না বাড়ালেই তো হয়, আমরা তো সেটাই করি। এই যে এখন করছি। আদ্র ভাই চুপ করে গেল। এক পা করে এগিয়ে গেলাম। আমার সাথে পা পা মিলিয়ে আদ্র ভাইও হাঁটছে। স্নিগ্ধ সকালে হিমেল হাওয়া, দুজনে প্রকৃতি বিলাস করছি। এক পর্যায়ে আদ্র ভাই বললেন, চা খাবি? খাওয়াই যায়, বানিয়ে আনবো? না, টং দোকানে যেয়ে খাবো। যাবি? যাওয়া যায়। আদ্র ভাই খপ করে হাত ধরে বলল, চল যাই। দুজন বাড়ি থেকে বের হলাম। হাঁটা ধরলাম গলির রাস্তা ধরে। আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা পার্ক আছে। হাঁটার মতো সুন্দর রাস্তা, চারপাশে গাছগাছালি, রাস্তার পাশ ঘেঁষে লয়ে। জায়গাটা অনেক সুন্দর। সকালবেলা মানুষে হাঁটাহাঁটি করতে আসে। বিকেলে এখানে বসে কপোতিদের মেলা বসে। হাঁটতে হাঁটতে পার্ক চলে এলাম। শীতের সকাল হয়, আশেপাশে তেমন মানুষ নেই। একটু পর পর দু একজন হেঁটে যাচ্ছে। দুজন গল্প করতে করতে এগিয়ে চলছি। একটু সামনে যেতে চোখ পড়ল কাঠগোলাপ গাছের দিকে। কাঠগোলাপ গাছে ফুল ফুটে আছে। ফুল মানে আমার বড় একটা দুর্বলতা। যতক্ষণ না ছুঁয়ে দিতে পারছি আমার শান্তি নেই। আদ্র ভাইকে রেখে দৌড়ে গেলাম গাছটা নিচে। পা উঁচু করে ওর নাগাল পাচ্ছি না। অনেকক্ষণ চেষ্টা করেও না পেরে লাফ দেওয়া শুরু করলাম, তাও নাগাল পাচ্ছি না। গাছটা বড়, তার উপরে ফুল ফুটে সবচেয়ে উঁচু ডালে ফুটেছে। এখন কি করা যায়? আমার সে ফুল লাগবেই। আশেপাশে তাকিয়ে ফুল পাড়ার জন্য কিছু খুঁজছি। এমন সময় খেয়াল হলো আদ্র ভাইয়ের। ওনার পকেটে হাত গুজিয়ে গাছের সাথে হেলান দিয়ে তাকিয়ে হাসছে। এগিয়ে গিয়ে মুখ বেজার করে বললাম, চলো। কেন, ফুল নিবি না? মুখ ফুলিয়ে বললাম, না, কারণ ফুলগুলো বজ্জাত, নাগালে আসছে না, তাই নিব না। আদ্র ভাই আমাকে সাথে নিয়ে গাছের কাছে গেল। হাত বাড়াতেই ফুলগুলো আদ্র ভাইয়ের কাছে ধরা দিল। একটা ফুল ছিঁড়ে আমার হাতে দিল, আরেকটা ছিঁড়ে আমার কানে গুজে দিয়ে বলেন, তুই নিজেও একটা জীবন্ত গোলাপ, যার সুবাস ছড়িয়ে আছে আমার হৃদয় জুড়ে। আর একটু এগোলেই একটা চায়ের দোকান। এত সকালবেলা দোকানে তেমন কেউ নেই। আদ্র ভাই যে গরম গরম 2 কাপ চা নিয়ে এলেন। দুজনে হাঁটছি, কথা বলছি, সাথে গরম ধোয়া ওঠা চায়ে চুমুক বসাচ্ছি। সব মিলে বেস্ট একটা কম্বিনেশন। শীতের এই সকালে ধোয়া ওঠা চা শরীরে উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। চা হাতে গল্প করতে করতে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে দুজনে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরতে মুখোমুখি হলাম ইভান ভাইয়ের সাথে। তিনি সবে রেডি হয়ে নিচে নেমেছেন। পিছন পিছন মেয়েটা নেমে এলো। ইভান ভাই আমাদের দেখে ভুরু কুঁচকে চাইলেন। তাকে পাত্তা না দিয়ে ঘুরে একবার আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, ধন্যবাদ আদ্র ভাই, এত সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য। আমিও ধন্য। আদ্র ভাইয়ের কথা শুনে হেসে দিলাম। এতপর গটগট পায়ে ইভান ভাইয়ের পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেলাম। সকালে খাওয়া শেষ। ইভা আর রোশনি, 2 বজ্জাত কি যেন গুজুর গুজুর করছে। আমাকে দেখলে কেমন চুপ হয়ে যাচ্ছে। নিশ্চয় এরা কোনো বদ মতলব করছে। একটা আরেকটাকে ছেড়ে একটুর জন্য সরছে না। একে অপরের সাথে আঠার মতো চিপটে আছে। আমি টেবিলে বসে খাচ্ছি, এমন সময় ইভান ভাইয়া বউ নেমে এলো। মেয়েটা কেমন অহংকারী মনে হচ্ছে, তার চাল চলন তেমনই। বড় আম্মু আমায় খাইয়ে দিচ্ছিল। আমি কত করে বললাম আমি নিজেই হাতে খাই, কিন্তু সেটা হতে দিল তো বড় আম্মু ধারণা আমি দিন দিন না শুকিয়ে যাচ্ছি, তাই গালে তুলে খাইয়ে দিচ্ছেন। মেয়েটা এসে সোজা আমার সামনাসামনি বসলো। তীর্যক চোখে তাকালো আমার দিকে। আমি সেদিকে পাত্তা দিলাম না, খাওয়ায় মন দিলাম। ইভা আর রোশনি মিলে ইভান ভাইয়ের রুমের সামনে কিছু একটা করছে। রোশনি দরজার সামনে তেল ফেলেছে আর ইভা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। কেউ এদিকটায় আসছে নাকি সেটা দেখার জন্য। রোশনির কাজ শেষ হলে উঠে দাঁড়ালো। দুজনে ঠোঁটের কোণে ফুটলো হাসি। হাসি যেন ওদের মুখে ধরছে না, উতলে উতলে পড়ছে। ইভা বলল, মেয়েটার অনেক শখ না আমাদের বাড়ি বউ সাজার? ওর শখ আমি জনমের মতো ঘুচিয়ে দিব। আমার বনুকে কাঁদিয়ে ওকে কাঁদিয়ে নাকের জল চোখের জল করব। রোশনি বলল, ওই মেয়েটার যেন রোদ আপু মন মরা হয়ে আছে, আমাদের সাথে মিশছে না, তেমন কথা বলছে না। আমাদের হাসি খুশি আপুটা একদম নীরব হয়ে গেছে শুধুমাত্র ওর জন্য। ওকে আচ্ছা করে
মজা দেখাবো। দুজনে একপাশে হেসে উঠল। হাসা বন্ধ করে ইভা মিষ্টি কণ্ঠে ডাক শুরু করলো, ভাবি আপনি কোথায়? আপনাকে আম্মু ডাকছে। ডাকা শেষে রোশনি আর ইভা হাসতে হাসতে যে সিঁড়ির পাশে লুকিয়ে গেল। আড়ালে দাঁড়িয়ে কি হচ্ছে সেটা দেখছে। মেয়েটা বেরিয়ে আসতে নিল, দরজার কাছাকাছি আসতে তার ফোনে বেজে উঠল। মেয়েটা ফিরে গিয়ে কল রিসিভ করলো। ব্যস্ত হয়ে কথা বলায় রুমে বসে বসে বিরক্ত লাগছে। হাতে ফোনটা এখন বিরক্তকর কারণ হয়ে দাঁড়িয়েছে। কিছু ভালো লাগছে না, তাই ভাবলাম ঈশিতা আপুর রুমে যাব। সবাই মিলে আড্ডা দিলে নিশ্চয় ভালো লাগবে। যেই ভাবা সেই কাজ। বিছানা থেকে নেমে পড়লাম। রুমের দিকে বেরিয়ে কয়েক পা এগোতে নিলে পা পিছলে গেল। এই বুঝি ধরাম করে মাথা ফাটলো বলে ভয়ের চোখ বুজে নিলাম। আদ্র ভাই সবে বাসায় এসেছে। অফিসে কিছু জরুরি কাজে বেরিয়েছিল। সিঁড়ি পেয়ে উপরে উঠে পাশে তাকে ব্যাক করে বনে গেলাম। কোনো কিছু না ভেবে ছুটলেন সেদিকে। খানিকক্ষণ সময় পেরিয়ে গেল। শরীরে কোনো আঘাতে অস্তিত্ব অনুভব না করে ধীরে ধীরে চোখ মেলে চাইলাম। নিজেকে আবিষ্কার করলাম আদ্র ভাইয়ের বাহুডোরে। উনি শক্ত হাতে বাঁধনে বেঁধে রেখেছে আমায়। আর একটু হলেই পরে অক্কে পেতাম আমি। আদ্র ভাইয়ের চোখে মুখে ভয়। মনে হচ্ছে আর একটু হলেই ওনার প্রিয় কিছুর বড় ক্ষতি হয়ে যেত। আদ্র ভাই আমায় সোজা করে দাঁড় করে দিয়ে জিজ্ঞেস করলেন, ঠিক আছিস? হ্যাঁ। চোখ কোথায় রেখে হাঁটিস? সামনেই তুলে পড়ে গেলে কি হতো ভেবেছিস একবার? আমি ঠিক মতো হাঁটছিলাম, জায়গাটা পিছিল ছিল, না হয় আমি পড়তাম না। আদ্র ভাই খেয়াল করে দেখলো কিছু একটা নজর এলো, কপাল কুঁচকে নিল। এখানে তেল আসলো কোত্থেকে? কে ফেলেছে তেল? আমি কিভাবে জানবো বলো? আদ্র ভাই চিৎকার করে বলেন, এখানে তেল কে ফেলেছে? রোশনি আর ইভা আড়াল থেকে বেরিয়ে এলো। দুজনে মুখ কাচু মাচু করে ফেলেন। ইভা মিনমিন করে বললে, আমরা ফেলেছি। কেন? এখানে তো একটা বড় অঘটন ঘটে যেত। তখন কি হতো ভেবেছিস? সরি, আমরা তো ইভান ভাইয়ের বউয়ের জন্য ফেলেছিলাম। ওই মেয়েটার জন্য রোদ আপু কষ্ট পাচ্ছে বলে ওকে কষ্ট দেওয়ার জন্য। কিন্তু আপু যে এসে পড়বে ভাবিনি। দুজনে আমার জন্য এত কিছু ভেবে বলে ভালো লাগছে, কিন্তু নিজের পছন্দের মানুষের জন্য অন্য কাউকে কষ্ট দেওয়া এটা ঠিক না। শক্ত কণ্ঠে বললাম, এরপর যেন এরকম কিছু করতে না দেখি। এবার রোশনি মাথা নেড়ে সায় জানালো। আমরা কথা বলছি এমন সময় ধপাস করে কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। সবাই চমকে উঠে তাকালো। তাকিয়ে দেখি ইভা ভাইয়ের বই ফ্লোরে পড়ে আছে। বুঝতে দেরি হলো না। মেয়েটা তেলের স্লিপ কেটে পড়ে গেছে। মেয়েটা কোমরে হাত দিয়ে বসে আছে। ওকে পড়তে দেখে রোশনি আর ইভা সে কি হাসি। এক একজনের হাসি যেন থামছেই না। আমি না চাইলেও হেসে দিলাম। রোশনি তো বলেই ফেলল, একদম ভালো হয়েছে, শয়তানের বিচার হয়েছে। আপু তোমাকে আর ইভান ভাইকে দাদুমণি ডাকছে। টেবিলে বসে আছি, আমার সামনে বই খুলে রাখা। বাতাসের প্রকটে একের পর এক পৃষ্ঠা উড়ে যাচ্ছে নিচ তালে, সেই সাথে তালে তাল মিলিয়ে উড়ে খুলে রাখা কেশগুচ্ছ এলোমেলো হয়ে মুখের সামনে এসে পড়ছে। আমার সে কি কোনো রকম খেয়াল নেই। আমি ব্যস্ত, জানালা পেরিয়ে আকাশ দেখায়। নীল রঙা আকাশ দেখে ভীষণ সুন্দর লাগছে। মনে হচ্ছে কেউ রং তুলিতে খুব যত্ন নিয়ে আকাশটা এত সুন্দর রূপে সাজিয়েছে যে চোখ ফেরানো দায় হয়ে দাঁড়িয়েছে। আকাশ দেখার সাথে মাথা ঘুরপাক খাচ্ছে নানান চিন্তা ভাবনায়। কলম হাতে দাঁতের মাঝে আটকে ধরে রেখেছি। একটু পড়ছি তো 2 মিনিট বই দেখছি, আর বাকি 10 মিনিট এদিক সেদিক তাকিয়ে আছি। না, এখন আর যাই হোক, আমার দ্বারা পড়াশোনা হবে না। এমন সময় ঠাস করে দরজা খুলে রুমে প্রবেশ করলো রোশনি। হাঁপাতে হাঁপাতে উপরোক্ত কথাটি বলে উঠল। কপাল কুঁচকে জিজ্ঞেস করলাম, হঠাৎ ডাকছে যে? রোশনি বলা শুরু করলো, একটু আগে বড় আম্মু দাদুমণির রুমে গিয়েছিল খাবার খাওয়াতে, সাথে আমিও গিয়েছিলাম। তখনই দাদুমণি জিজ্ঞেস করল, বড় বৌমা রোদ আর ইভান দাদুভাইকে আকত কি হয়ে গেছে? বড় আম্মু ঘাবড়ে গিয়েছিল, সাথে আমিও। কি বলবো বুঝতে পারছি না। একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছি। এমনি দাদুমণির শরীরের এই অবস্থা, তার এইসব শুনলে নিশ্চয় আরও অসুস্থ হয়ে যাবে। কি করব কিচ্ছু মাথায় আসছিল না। এখন দাদুমণিকে মিথ্যা বলা ছাড়া কোনো উপায় নেই। না হয় দেখা যাবে উত্তেজিত হয়ে কিছু একটা অঘটন ঘটে যাবে। তাই বড় আম্মু বলেছে আম্মা ওদের তো আকত হয়ে গেছে। এটা শুনে দাদুমণি মন খারাপ করছে। মন খারাপ করে বলল, আমায় একেবারে ডাকলেও না। আম্মা আপনি তো অসুস্থ। এই অসুস্থ শরীরে আপনি কিভাবে ড্রয়িং রুমে যাবেন বলুন তো?
তাই আপনাকে ডাকিনি। তার উপর হাই পাওয়ারের মেডিসিন খাওয়া আপনি সেই সময় ঘুমিয়েছিলেন। ডক্টর বলেছে আপনি ঘুমালে যেন না ডাকি, তাই আর ডাকিনি। আপনি মন খারাপ করবেন না। ও আচ্ছা, আর আমার দুই দাদু ভাই একসাথে ডাকো তো। দুজনকে পাশাপাশি কেমন লাগছে একটু দেখি। ওদের একসাথে দেখে আমি আমার চোখ জুড়াই। আমার দুই মানিক জোড়া। বড় আম্মু তাই তোমাদের ডাকতে পাঠিয়ে দিয়েছেন। একদম কথাগুলো বলে রোশনি থামলো। বেচারি একদমে এত কথা বলে হাঁপিয়ে গেছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে। গ্লাসে পানি ঢেলে ওর দিকে বাড়িয়ে দিলাম। তুই যে ইভান ভাইকে ডাক, আমি আসছি। রোশনি পানি খেয়ে গ্লাস আমার হাতে দিয়ে বলল, ইভান ভাই তো বাসায় নেই। ও আচ্ছা, চল, হাঁপ ছেড়ে বাঁচলাম। ভালোই হয়েছে বজ্জারটা বাসায় নেই। আমাকে ও আর মুখোমুখি হতে হবে না। বাঁচা গেল। রোশনির সাথে কথা বলতে বলতে নিচে নামছি। ড্রয়িং রুমে সোফায় বসে আছে ইভান ভাইয়ের বউ। তাকে দেখো না দেখার ভান করলাম। এমন সময় ইভান ভাইয়ের আগমন হলো। না চাইলেও চোখ পড়ে গেল বজ্জাত লোকটার দিকে। সকালে একদম পরিপাটি রূপে বেরিয়েছিল মানুষটা, আর এখন একদম এলোমেলো অগোছালো রূপে ফিরেছেন। দেখেই বোঝা যাচ্ছে মানুষটা ক্লান্ত। ইভান ভাইকে দেখে মেয়েটা খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে গেল। ঢং করে ইভান ভাইয়ের বাহু ঝাঁকিয়ে বলল, ইভান দেখো পড়ে গেছি আমি, ব্যথা পেয়েছি, হাত ছুলে গেছে। জ্বালা করছে, তুমি একটু ওষুধ এনে দিবে? ইভান ভাই এক ঝাটকা মেরে হাত ছেড়ে নিলেন। বিরক্তকর চোখে তাকালেন মেয়েটির দিকে। ওনার তাকানোর ধরন বলে দিচ্ছে তিনি কতটা বিরক্ত। এতটাই যদি বিরক্ত হতেন তাহলে বিয়েটা করেছেন কেন? দাঁতে দাঁত চেপে বলেন, বিষ এনে দিই, খেয়ে অন্তত আমার মুক্তি দাও। মেয়েটা হেসে ধীর কণ্ঠে বলেন, এত সহজে তো তুমি আমার থেকে মুক্তি পাবে না মিস্টার ইভান। তোমায় পরিপূর্ণরূপে ধ্বংস না করা অবধি আমার থেকে তোমার নিস্তার নেই। ইভান ভাই রক্তিম চোখে মেয়েটাকে দিকে তাকিয়ে আছে। পারছে না চোখ দিয়ে ভস্ম করে দেয়। হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এর মাঝে আগমন ঘটল বড় আব্বুর। আমাদের দুজনকে উদ্দেশ্য করে বলল, আম্মা তোমাদের ডাকছে। আম্মা তোমাদের আকতের বিষয় জিজ্ঞেস করলে বলবে তোমাদের আকত হয়ে গেছে। এমনি আম্মার শরীর ভালো না। তারপর তোমরা এমন কিছু বলো না যেন তিনি অসুস্থ হয়ে পড়ে। বড় আম্মুর কথা মাথা নেড়ে সায় জানালাম। একবার ইভান ভাইয়ের দিকে তাকিয়ে আগে আগে দাদুমণির রুমের দিকে হাঁটা দিলাম। বিছানার সাথে হেলান দিয়ে বসে আছি দাদুমণি আমাকে দেখে কাছে ডাকলেন। পাশে বসে কুশলাদি জিজ্ঞেস করলেন। দাদুমণি আমার থুতনিতে হাত রেখে বলেন, সবে আকত হয়েছে, এখন কোথাও সারাদিন শাড়ি পরে ঘুরবি? আমার দাদুমণিকে পাগল করবি না, তা করে ওই সব পরে আছিস। এমনি সময় হলে কথাটা শুনে লজ্জা মুড়িয়ে যেতাম, যদি এখন লজ্জার পদে বিরক্ত লাগলো। এর মাঝে ইভান ভাই রুমে ঢুকলো। দাদুমণি ওনার সামনে এগুলো বলতে হলো, আর এই বজ্জারটা বা কেন এলো? একটু পর এলে তার কি এমন হতো যে? ইভান ভাই কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলেন না। তার মুখভঙ্গি দেখে মনে হচ্ছে উনি কথাটা শোনেনি। পকেটে হাত গুঁজে বিছানার কাছে এসে দাঁড়ালেন। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কেমন আছো দাদুমণি? শরীর কি অবস্থা? এই তো দাদু ভাই, ভালো আছি। তোদের দেখে আরও ভালো লাগছে এখন দুজনে পাশাপাশি। তো আমি চোখ জুড়িয়ে তোদের দুটোকে দেখি। আমি নড়লাম না, মাথা নিচু করে বসে আছি। ইভান ভাইয়ের পাশে দাঁড়ানোর ইচ্ছে আমার নেই। কিরে যাচ্ছিস না কেন? তোর তো বর, যে পাশে দাঁড়া। বন্যা ছাই মাথা নিচু করে রেখে ইভান ভাইয়ের দিকে এক হাত দূরত্ব দাঁড়ালাম। দাদুমণি ধমক দিয়ে বলল, এমনভাবে দাঁড়িয়েছিস মনে হচ্ছে ইভান তোর ভাসুর। কাছে এসে দাঁড়া। না চাইলেও লাট সাহেবের সাথে গিয়ে দাঁড়াতে হলো। তিনি চাইলে হয়তো আজকে সত্যি সত্যি আমার কপালে হতাম। পাশাপাশি খুনসুটি করতে করতে দাঁড়ালাম। তখন আর জোর করে পাশাপাশি দাঁড় করাতে হতো না। কিন্তু ইভান ভাই মানুষটা মুহূর্তে ব্যবধানে সব কিছু পাল্টে দিল। শেষ করে দিয়েছে আমার সকল আশা, আহত করে দিয়েছে আমার ছোট্ট হৃদয়। একবার ইভান ভাইয়ের চোখের দিকে তাকালাম। তিনি এমনটা না করলেও আজ আমাদের দুষ্টু মিষ্টি একটা গল্প হতো। বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। দাদুমণি আমাদের দিকে তাকিয়ে মুখ ভর্তি হাসি দিয়ে বলল, দুজনের পাশাপাশি খুব সুন্দর মানিয়েছে। একদম রাজ্যটক জুটি যাকে বলে। দাদুমণির কথা না চাইলেও হেসে দিলাম। রাজ্যটক জুটি না ছাই? হাসতে মিশে যাচ্ছে তাচ্ছিল্য। ইভান ভাই হয়তো বুঝবেন আমার হাসির কারণ, তাই কিছু বললেন না। এর মাঝে রুমে ঢুকলো ইভান ভাইয়ের বউ।
আমার এক প্রকার ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বললেন, এই মেয়ে সরে যাও। আমার জামাইয়ের পাশ থেকে পড়ে যেতে নিলে ইভান ভাই হাত ধরে ফেললো। পড়তে গিয়েও তাও যাত্রায় বেঁচে গেলাম। কে তোমার জামাই মেয়ে? তুমি কেন রোদ দাদুভাইকে ধাক্কা দিলে? মেয়েটা ইভান ভাইয়ের বাহু জড়িয়ে ধরে বলল, এই তো এটা আমার জামাই, ওকে ছাড়ো। এসব কি বলছো তুমি? ইভান, এই মেয়েটাকে? ইভান ভাই মেয়েটার হাত ধরে থেকে হাত ছাড়িয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু মেয়েটা ছাড়ছি না। ইভান ভাই দাঁতে দাঁত চেপে বলল, ইরা হাত ছাড়ো, না হলে ভালো হবে না। মেয়েটা ছাড়ার নামই নিচ্ছে না। দাদুমণি ফের জিজ্ঞেস করলো, এটা কে ইভান? তোকে এভাবে ধরেছে কেন? এই মেয়ের পরে পুরুষের হাত ধরতে লজ্জা করে না? হাত ছাড়ে। ইভান ভাই কোনো মতে বললেন, এটা আমার বন্ধু দাদুমণি। মিথ্যা বলছো কেন ইভান? তুমি না আমার বর। দাদুমণি, তুমি ওর কথায় কান দিও না, ও মজা করছে। আমি নীরব দর্শকের মতো ওদের নাটক দেখে যাচ্ছি। দাদুমণি আমায় বলল, তুই কিছু বলছিস না কেন? অন্য একটা মেয়ে সে তোর জামাইকে জামাই বলছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস। আমার বা কী করার আছে? আমার কোনো অধিকার নেই মেয়েকে সরানো, আর নয়তো আছে ওর কিছু বলার। তাই আগের মতো দাঁড়িয়ে রইলাম। ইরা বলে উঠল, তুই মিথ্যা বলছো কেন ইভান? আমি না তোমার বউ? তুমি আমায় তোমার বন্ধু বলছো কেন? ইভান ভাই দাঁত কিরমির করে বলেন, ইরা বাড়াবাড়ি করো না, যেটা বলছি শোনো। রুমে বড় আম্মু, আম্মু, ছোট আম্মু, ঈশিতা আপু, প্রিয়ম ভাবি সবাই চলে এলো। বড় আম্মু ইরাকে ইভান ভাইয়ের থেকে সরিয়ে নিয়ে গিয়ে বললেন, ইরা পাগলামো করো না মা, রুমে যাও। ইরা চিৎকার করে বলল, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আপনারা আমার থেকে আমার জামাইকে কেড়ে নিতে এসেছেন, আমি আপনাদের সেটা করতে দিব না। সরুন আপনারা। ইভান ভাইকে উদ্দেশ্য করে বলল, ইভান তুমি বলো, তুমি আমার বর না? সেই দিন না আমার বিয়ে করলাম, কি হলো বলো? পুরো রুম নিশ্চুপ হয়ে গেল। দাদুমণি অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, মেয়েটা যা বলছে কি সত্যি ইভান? তুই সত্যি কি এই মেয়েটাকে বিয়ে করেছিস?